ওয়েলকাম টু ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস ভৌতবিজ্ঞানের অঙ্ক। আর আজকের চ্যাপ্টার হলো চিহ্ন, সংকেত, যোজ্যতা ও রাসায়নিক সমীকরণ। প্রথম কোশ্চেন বলছে 10 কেজি চুনাপাথর যার সংকেত CaCO3 বা ক্যালসিয়াম কার্বনেট। এই 10 কেজি ক্যালসিয়াম কার্বনেট থেকে কত পরিমাণ চুন এবং কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? যেহেতু এটা ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি চুন আর কার্বন ডাইঅক্সাইড বের করব, তাহলে এই যে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 বা পাথরের চুন, এটাকে আমি যদি হিট দিই বা তাপ দিই, তাহলে এটা পোড়া চুন CaO আর কার্বন ডাইঅক্সাইড CO2 পাবো। ঠিক আছে, আর এটা ক্যালসিয়াম অক্সাইডের একটি অণু, আর এখানে কার্বন ডাইঅক্সাইডের একটি অণু। ঠিক আছে, আর এই একটি অণুর মধ্যে ক্যালসিয়াম পরমাণু আছে একটি। ক্যালসিয়াম পরমাণুর অ্যাটমিক মাস কত? 40 আর অ্যাটমিক নাম্বার 20। কার্বনের অ্যাটমিক মাস কত? 12। আর অক্সিজেনের অ্যাটমিক মাস কত? 16। আর এখানে 3টা আছে, গুণ 3, আর এগুলো সব যোগ করে দিই। তাহলে এই ক্যালসিয়াম কার্বনেটের একটি অণুর মধ্যে মোট 100 গ্রাম ওজন আছে। একটি অণুর মধ্যে যে ওজন, একটি অণুর যা ওজন সেটা হচ্ছে 100 গ্রাম। এইবার এখানে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের কত? 40 পেলাম। অক্সিজেনের কত? অক্সিজেনের 16। তাহলে এই টোটাল যোগ করলে ক্যালসিয়াম অক্সাইডের একটি অণুর ওজন 56 গ্রাম। ঠিক আছে, একটা অ্যান্সার কিন্তু আমি পেয়ে গেলাম যে চুনের পরিমাণ কত, সেটা 56 গ্রাম। আর এই ক্যালসিয়াম অক্সাইডকে কি বলা হয়? তোমার কুইক লাইম বা পোড়া চুন। ঠিক আছে, আর এই কার্বন ডাইঅক্সাইডের আমরা কি জানি? দেখো এখানে আয়তন বের করতে বলেছে, তো এনটিভিতে এক অণু কার্বন ডাইঅক্সাইডের যে আয়তন সেটা কত হবে? 22.4 লিটার। এটা হবে এক অণু কার্বন ডাইঅক্সাইডের আয়তন। তো টোটাল 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডের আয়তন সেটা হচ্ছে 22.4 লিটার। এটা ছিল 1 গ্রামের মধ্যে কত হবে? নিশ্চয়ই কম হবে, তো ডিভাইডেড বাই 100। আর এখানে দেখো বলেছে 10 কেজি। তো 10 কেজি মানে কি? আমি যদি 10 কেজিকে গ্রামে কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে 10,000 গ্রাম। তো এই 10,000 গ্রামে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে? তো গুণ 10,000, এর সঙ্গে গুণ করে দিলাম 10,000। ওকে, এখান থেকে একটা শূন্য তুলি, 3টে, তো এই 3টে শূন্য, এই 3টে শূন্য কাট। তো এখানে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের আয়তন হবে 2240 লিটার। তো এটা হবে সঠিক অ্যান্সার, 2240 লিটার। চলো পরের কোশ্চেন। ক্যালসিয়াম কার্বনেটে যার সংকেত একটু আগে বললাম CaCO3, ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? দেখো এই সব অঙ্কগুলো করার জন্য কিন্তু তোমাকে অবশ্যই এই যে ক্যালসিয়াম, কার্বন, অক্সিজেনের অ্যাটমিক মাস জানতে হবে। ঠিক আছে, তো এইখানে এই টোটালটা একটি অণু, একটি অণুর মধ্যে ক্যালসিয়াম একটি পরমাণু, কার্বন একটি পরমাণু, অক্সিজেন একটি পরমাণু। তো ক্যালসিয়ামের বললাম অ্যাটমিক মাস 40, অ্যাটমিক মাস বললাম 12, অক্সিজেনের অ্যাটমিক মাস বললাম 16। তো এটা 3টে আছে, তাই 3 গুণ করে দিলাম। এগুলো এবার যোগ করে দেব। তো এটা হলো 40, 12 আর 3 16 48। 3টেকে যোগ করলে কত হচ্ছে? 100 গ্রাম। একটু আগে যেটা বের করলাম যে এক অণু ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে 100 গ্রাম ওজন থাকে। ঠিক আছে, এক অণু ক্যালসিয়াম কার্বনেটের ওজন 100 গ্রাম, টোটাল 100 গ্রাম। আর 100 গ্রামের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কত আছে? ক্যালসিয়াম আছে 40। তো টোটাল আছে ক্যালসিয়াম 40। কতর মধ্যে 40? 100-র মধ্যে 40। এটাকে পার্সেন্টেজে প্রকাশ করার জন্য 100 গুণ করতে হয়, তোমরা জানো। তো 100 100 কাট হয়ে যায়, তো এখানে 40% হবে সঠিক অ্যান্সার। তো ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ক্যালসিয়ামের যে শতাংশ সেটা হচ্ছে 40%। পরের কোশ্চেন। অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4, এর সঙ্গে ফেরাস সালফাইড APS এর বিক্রিয়া করে প্রমাণ চাপে ও তাপমাত্রায় 1.12 লিটার গ্যাস পেতে কত পরিমাণ ফেরাস সালফাইড APS প্রয়োজন হবে? দেখো
এটা মোস্ট একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। ফেরাস সালফাইড যার সংকেত বলে দিয়েছে FeS, এই ফেরাস সালফাইডকে আমি বিক্রিয়া করব কিসের সঙ্গে? লঘু সালফিউরিক অ্যাসিড যার সংকেত H2SO4। ঠিক আছে, বিক্রিয়া করার পরে কি হবে? এবার দেখো, যেহেতু লোহা বেশি সক্রিয় হাইড্রোজেনের তুলনায়, তো এই হাইড্রোজেনকে সরিয়ে দেবে, সরিয়ে দিয়ে হাইড্রোজেনের জায়গায় লোহা চলে আসবে, অর্থাৎ ApSO4 ফেরাস সালফেট তৈরি হয়ে যাবে। আর কি হবে? ফেরাস সালফেট এই হাইড্রোজেন এইবার চলে আসবে H2 হিসাবে, আর এর সঙ্গে এখানে পড়ে আছে S, তো H2S এটা হচ্ছে একটি গ্যাস, আর গ্যাস যে থাকলে পরে, আর গ্যাস থাকলে গ্যাসের পাশে এরকম একটা উপরের দিকে অ্যারো চিহ্ন বসাতে হয়, কারণ এটি এই অ্যারো চিহ্ন নির্দেশ করে যে এটা গ্যাস। ঠিক আছে, তো হাইড্রোজেন সালফাইড তৈরি করলো আর ফেরাস সালফেট তৈরি করলো। এই যে লোহা, এর অ্যাটমিক মাস কত এটা জানতে হবে, সালফারের অ্যাটমিক মাস কত এটাও জানতে হবে। তো লোহার যে অ্যাটমিক মাস সেটা হচ্ছে 56, আর লোহার অ্যাটমিক নাম্বার হলো 26, আর সালফারের অ্যাটমিক মাস হলো 32, আর সালফারের অ্যাটমিক নাম্বার হলো 16। ঠিক আছে, তো 56 এবং 32 এই দুটোকে করে দেবো যোগ, তো এটা হচ্ছে 88 গ্রাম। অর্থাৎ এই এক অণু ফেরাস সালফেটের ওজন 88 গ্রাম। তো এবার আমরা বের করব যে প্রমাণ চাপ এবং তাপমাত্রায় 1.12 লিটার গ্যাস কোনটা আছে এইটার কথা বলছে। তো কত পরিমাণ গ্যাস পাবো, তো এইটার যে ওজন সেটা বের করি। তো হাইড্রোজেনের যে অ্যাটমিক মাস সেটা 1 এবং অ্যাটমিক নাম্বারও 1, তো যেহেতু দুটো আছে 2 গুণ করে দেবো। আর সালফারের হচ্ছে অ্যাটমিক নাম্বার 16 আর অ্যাটমিক মাস 32, তো 32 আর 2 যোগ করলে হবে 34 গ্রাম। আমরা একটু আগে জানলাম যে এক অণু কোনো পদার্থের যে আয়তন এনটিভিতে 22.4 লিটার হয়, তাহলে এর যে ভলিউম আয়তন হবে এনটিভিতে 22.4 লিটার, 22.4 লিটার। অর্থাৎ এই এক অণু হাইড্রোজেন সালফাইডের ওজন, এই এক অণু হাইড্রোজেন সালফাইডের আয়তন 22.4 লিটার হবে। ঠিক আছে, এবার তাহলে আমরা বলতে পারি যে যখন এক অণু হাইড্রোজেন সালফাইডের আয়তন 22.4 লিটার ব্যবহার করা হচ্ছিল, সেটা হচ্ছে 88 গ্রাম। 88 গ্রাম ফেরাস সালফেট থেকে আমি পাচ্ছিলাম 22.4 লিটার হাইড্রোজেন সালফাইড। তো 1 লিটার থেকে কত পাবো? তো 88 ডিভাইডেড বাই 22.4, আর এই যে 1.12 লিটার গ্যাস পেতে, তো 1.12 লিটার গ্যাস, এখান থেকে আমি কত হাইড্রোজেন, কত ফেরাস সালফাইড পাবো? এই 1.12 লিটার গ্যাস পেতে আমার ফেরাস সালফাইড দরকার, তো এটা বেশি হবে, তো 1.12 করে দেবো গুণ। ঠিক আছে, এবার এর থেকে দশমিক তুলবো, এটা গুণ হয়ে যাবে এখানে 10, এটা দশমিক তুলবো 100, এখান থেকে একটা শূন্য কাটো, আর এটা দেখো 2 দিয়ে কাট যায়, আর এটা তোমার 4 দুগুণে 8, 4 দুগুণে 8। ঠিক আছে, 44 হচ্ছে, আর নিচে একটা 10 আছে, তো এটা হবে 4.4 গ্রাম। 4.4 গ্রাম আমার কি দরকার? ফেরাস সালফেট থেকে আমি 1.12 লিটার গ্যাস পাবো, যেটা হাইড্রোজেন সালফাইড ছিল। ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সারটা হবে 4.4 গ্রাম ফেরাস সালফেট দরকার। পর কোশ্চেন, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড সহযোগে বিক্রিয়া ঘটালে যে গ্যাস উৎপন্ন হবে, প্রমাণ চাপ ও তাপমাত্রায় তার আয়তন কত, উৎপন্ন গ্যাসের অণুর সংখ্যা কত হবে? মানে মেইনলি 3টে কোশ্চেন জিজ্ঞাসা করেছে, কি গ্যাস উৎপন্ন হবে, তার আয়তন কত, আর উৎপন্ন গ্যাসের অণুর সংখ্যা কত। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, ক্যালসিয়াম কার্বনেট এর সংকেত আমরা জানি যে CaCO3, যাকে আমরা পাথরের চুনও বলি। ঠিক আছে, এই পাথরের চুনের সঙ্গে কি করব? HCl এর বিক্রিয়া করাবো, HCl এর বিক্রিয়া করাবো। এবার দেখো, এটা হচ্ছে কোনো ধাতুর একটি কার্বনেট, ধাতুর একটি কার্বনেট, কারণ ক্যালসিয়াম একটি ধাতু, ধাতুর কার্বনেট এটা। আমরা কি জানি যে ধাতুর কার্বনেটের সঙ্গে যদি কোনো অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, তাহলে মেইনলি
একটা গ্যাস পাবো কার্বন ডাই অক্সাইড গ্যাস, ঠিক আছে, আর তার সঙ্গে জল পাবো H2O, আর একটি পদার্থ পাবো সেটা হচ্ছে CaCl2, যাকে বলা হয় ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এই বিক্রিয়াটা কিন্তু ব্যালেন্স নেই, ঠিক আছে, এই বিক্রিয়াটা ব্যালেন্স নেই। তো এটাকে ফার্স্ট আমরা করব ব্যালেন্স করার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা ওয়ান বাই ওয়ান ফলো করব। প্রথমে যে পদার্থগুলো আছে এই পদার্থগুলোর আমি এটা বক্সের মধ্যে আটকে দেব, কারণ এর যে চিহ্ন, এই চিহ্নকে মেইনলি পরিবর্তন করা যায় না, এর জন্য আমি এই বক্সের মধ্যে এগুলোকে সবগুলো আটকে দিলাম। আমরা বাম পাশে রাখবো লেফট হ্যান্ড সাইড, আর ডান পাশে রাখবো রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এবার দেখো এখানে কি কি পরমাণু আছে, সেই পরমাণুগুলোকে আমি এখানে ওয়ান বাই ওয়ান লিখব। প্রথমে আছে ক্যালসিয়াম Ca, তারপর আছে কার্বন C, তারপর আছে অক্সিজেন O, তারপর আছে হাইড্রোজেন H, তারপর আছে ক্লোরিন Cl, ঠিক আছে। এইখানে দেখো প্রথমে কার্বন আছে, এখানে প্রথম ক্যালসিয়াম আছে একটা, এখানেও একটা আছে, কোনো ইস্যু নেই, ইকুয়াল। তারপরে এখানে কার্বন একটা আছে, এখানেও কার্বন একটা আছে, এখানে অক্সিজেন তিনটে আছে, আর এখানে অক্সিজেন তিনটে আছে, দুটো আর এই একটা, তিনটে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরে হাইড্রোজেন এখানে আছে একটা, এইখানে আছে দুটো, এইখানেই সমস্যা তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে যেহেতু রাইট সাইডে দুটো আছে, আমি লেফট সাইডে ইকুয়াল করার জন্য এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে দুটো হাইড্রোজেন চলে আসলো, হাইড্রোজেন ইকুয়াল হয়ে গেল। এইবার এখানে ক্লোরিন দেখো, এবার এখানে ক্লোরিন দুটো আছে, এখানেও দুটো আছে, ক্লোরিন ইকুয়াল হয়ে গেল, ঠিক আছে। তাহলে ক্লোরিন দুটো দুটো চলে আসলো, আমার এই ইকুয়েশনটা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে। ক্যালসিয়াম একটা, এই পাশে একটা, কার্বন এই পাশে একটা, কার্বন এই পাশে একটা, অক্সিজেন এই পাশে তিনটে, আর রাইট সাইডেও তিনটে, ঠিক আছে। তো এইভাবে আমি ইকুয়েশনটা করে নিলাম। এবার দেখো এই যে ক্যালসিয়ামের অ্যাটমিক মাস কত, 40, কার্বনের অ্যাটমিক মাস কত, 12, অক্সিজেনের অ্যাটমিক মাস কত, 16, আর তিনটে আছে তাই গুণ 3। এখানে মোট একটি অণুর ওজন কত, টোটাল 100 গ্রাম, ঠিক আছে। যেহেতু মেইনলি আমার প্রশ্ন জিজ্ঞাসা করেছে কি গ্যাস উৎপন্ন হবে এবং ওর আয়তন কত, তো আমি আর কিছু বের করব না, কার্বন ডাইঅক্সাইডের বের করি। কার্বনের এখানে কত, কার্বনের 12 অ্যাটমিক মাস, আর অক্সিজেনের 16 গুণ 2, তো 16 দুগুণী 32, আর 12 এটা হচ্ছে 44। তো অক্সিজেনের আমি পেলাম 44 গ্রাম, অর্থাৎ এক অণু কার্বন ডাইঅক্সাইডের ওজন 44 গ্রাম, ঠিক আছে। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি পাচ্ছি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। এবার 1 গ্রামে কত পাবো, 1 গ্রামে নিশ্চয়ই কম, তো ডিভাইডেড বাই 100। আর প্রশ্নে দেখো বলেছে এখানে 50 গ্রাম আছে, তো 50 গ্রামে বের করব, তো 44 বাই 100 গুণ 50, এই 0 0 কাটো, 5 দুগুণী 10, 2, তো 22 গ্রাম। এবার পরের প্রশ্ন দেখো বলেছে এর আয়তন কত, এই যে গ্যাসটা উৎপন্ন হবে তার আয়তন কত। এটা তো আমি পেলাম যে ওই গ্যাসটা কত পরিমাণ আছে সেটা 22 গ্রাম পেয়ে গেলাম, ঠিক আছে। তো 22 গ্রামের আয়তন কত, 44 গ্রামের আয়তন আমরা কি জানি, যখন একটি অণু কার্বন ডাইঅক্সাইড থাকে তখন 44 গ্রাম ওজন তার, 44 গ্রাম ওজনের কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত, 22.4 লিটার এনটিভিতে, ঠিক আছে। তো এটা তো অ্যাকচুয়ালি আছে 22 গ্রাম, তো 1 গ্রামে কত হবে, নিশ্চয়ই কম হবে, আর 22 গ্রামে কত হবে, বেশি হবে, তো গুণ 22, এটাতে কাটলে 2, তো এটা 1.2 দুগুণী 4, তো ওর যে আয়তন 11.2 লিটার, ঠিক আছে। অর্থাৎ 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন 11.2 লিটার। এইবার প্রশ্নে দেখো বলেছে উৎপন্ন গ্যাসের অণুর সংখ্যা কত। আমরা কি জানি যে যখন 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ছিল, অর্থাৎ এক অণু কার্বন ডাইঅক্সাইড ছিল, এই কার্বন ডাইঅক্সাইডের এটাকে বলা হচ্ছে টোটালটাকে একটা অণু, একটা অণুর মধ্যে একটি কার্বন পরমাণু, দুটো অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত, আর এর ওজন কত হচ্ছিল 44 গ্রাম।
এই 44 গ্রামকে আমি বলতে পারি যে 1 গ্রাম আণবিক ভর, যাকে অ্যাটমিক মাস ইউনিট বলে, এএমইউ। ঠিক আছে, এবার 1 এএমইউ অ্যাটমিক মাস ইউনিটে অণুর সংখ্যা কত? আমরা কি জানি যে অ্যাভোগাড্রোর যে সংখ্যা 6.023 গুণ তার 10 তার পাওয়ারে 23 এত অণু থাকে। ঠিক আছে, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত? 6.023 গুণ 10 তার পাওয়ারে 23 এত পাচ্ছি অণুর সংখ্যা 44 গ্রামে। তো 1 গ্রামে কত হবে? নিশ্চয়ই কম হবে, ডিভাইডেড বাই 44। আর 22 গ্রামে কত হবে? তো 6.023 গুণ 10 তার পাওয়ারে 23 আর ডিভাইডেড বাই 44 আর গুণ হবে 22। এই পাশে করে দিই, এই 22 কাটলে এটা 44 অর্থাৎ 2 হচ্ছে, 22 দুগুণি 44। এইবার এটা 2 দিয়ে যদি কাটি তো 3 দুগুণি 6 হচ্ছে, 0.011 আর একটা 1 থাকছে দশমিকের জন্য 5, তো 5 দুগুণি 10। আলটিমেটলি এর অ্যান্সার হচ্ছে 3.0115 10 তার পাওয়ারে 23। তো তিনটে অ্যান্সারে আমি পেয়ে গেলাম যে কি গ্যাস উৎপন্ন হচ্ছে। মেনলি জানলাম এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। তারপরের অ্যান্সারটা পেলাম যে এর আয়তন কত। দেখো ওর আয়তন 11.2 লিটার। আর নেক্সট বলেছে ওই গ্যাসের অণুর সংখ্যা কত। তো অণুর সংখ্যাও পেয়ে গেলাম 3.0115 10 তার পাওয়ারে 23 এত সংখ্যক অণু ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মধ্যে আছে। চলো পরের কোশ্চেন। 131 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে? তো দস্তাকে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাবো, তাহলে এটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তার কত গ্রাম উৎপন্ন হবে? দস্তা অর্থাৎ জিঙ্ক, এর সংকেত Zn। দস্তার সঙ্গে আমি বিক্রিয়া করাবো লঘু সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4। এটা H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করালে যেহেতু হাইড্রোজেনের থেকে জিঙ্ক বেশি সক্রিয়, তো আমি এটা লিখতে পারি যে ZnSO4। কারণ এই হাইড্রোজেনকে সরিয়ে দেবে, হাইড্রোজেনকে সরিয়ে হাইড্রোজেনের জায়গায় দস্তা অর্থাৎ জিঙ্ক চলে আসবে। ঠিক আছে, তো এটা জিঙ্ক সালফাইড তৈরি করবে। আর কি উৎপন্ন করবে? H2 অর্থাৎ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। আর আমরা কি জানি যে ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় ওই ধাতুটার সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এখান থেকে আমাকে জানতে হবে যে জিঙ্ক অর্থাৎ দস্তার অ্যাটমিক মাস কত। তো অ্যাটমিক মাস হবে 65.5 গ্রাম। দস্তা বা জিঙ্কের অ্যাটমিক মাস 65.5 গ্রাম। আর এখানে আমি জানবো হাইড্রোজেনের অ্যাটমিক মাস 1। আর যেহেতু দুটি আছে তো এটা 2 গুণ করে দেব, তো 2টি অর্থাৎ 2 গ্রাম। তো জিঙ্কের এখানে অ্যাটমিক মাস 65.5 গ্রাম আর হাইড্রোজেনের 2 গ্রাম। 131 গ্রাম দস্তা থেকে কত গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে? আমি এখানে দেখো 65.5 গ্রাম তোমার জিঙ্ক থেকে হাইড্রোজেন পাচ্ছি 2 গ্রাম। 2 গ্রাম হাইড্রোজেন পাচ্ছি, 1 গ্রামে নিশ্চয়ই কম হবে, তো 65.5 আর 131 গ্রাম তো নিশ্চয়ই বেশি হবে, গুণ 131 গ্রাম। এর দশমিক তুলবো, এখানে এটা 1310 হয়ে যাবে, এটা ভাগ করলে এটা 2 হয়ে যাবে। ঠিক আছে, তো আর 2 দুগুণি 4 গ্রাম, 4 গ্রাম অর্থাৎ 131 গ্রাম জিঙ্ক থেকে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড চুন জলে পূর্ণ বৃহৎ আধারে চালনা করলে 40 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে? এখানে প্রশ্নটা ভালো করে বোঝো। বলছে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড চুন জলে, একটা পাত্র আছে, সেই পাত্রটা চুন জলে পুরো পূর্ণ আছে, এই চুন জলে পূর্ণ পাত্রের মধ্যে আমি কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড চালনা করব, তাহলে 40 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। আমরা কি জানি যে যদি চুন জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডকে আমি চালনা করি, তাহলে ওই চুন জলটা ঘোলাটে হয়ে যাবে। ঘোলাটে হবে কারণ কি, ওই চুন জলটা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করবে, তাই ওটা ঘোলা হয়ে যাবে। তো এর বিক্রিয়াটাকে আমরা একটু ভালো করে বুঝি। ফার্স্ট দেখো কি হচ্ছে ব্যাপারটা, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড।
যাকে আমরা কি বলি, ক্যালসিয়াম অক্সাইডকে পোড়া চুন বলি বা কুইক লাইম বলি। এই কুইক লাইমের সঙ্গে যখন আমরা জল মেশাবো, H2O জল মেশাবো, জল মেশালে এটা কি হচ্ছে, তখন এটা সলকেট লাইম বা চুন জল হয়ে যাচ্ছে, যাকে কলিচুনও বলে। ঠিক আছে, আর এর সংকেতটা হবে CaOH তার হোল 2। এটা হচ্ছে চুন জল বা কলিচুন বা সলকেট লাইমের সংকেত। ঠিক আছে, প্রশ্নে বলেছে এইটাই, এইখান থেকে আমার অঙ্কটা শুরু হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড চালনা করব। ঠিক আছে, কারণ কার্বন ডাইঅক্সাইড চালনা করলে এটা মেইনলি কি হবে, এই কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে দেবে। আর ক্যালসিয়াম কার্বনেট সংকেত হচ্ছে CaCO3, এটা ক্যালসিয়াম কার্বনেটের সংকেত। ঠিক আছে, আর কি করছে এখানে, ক্যালসিয়াম কার্বনেটটা তৈরি হচ্ছে আর সঙ্গে থাকছে জল। ঠিক আছে, আর এটা মনে রাখবে যে ওই চুন জল পূর্ণ, আর ওই চুন জলের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড পাঠালাম, প্রথমে কি হলো, ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে দিল। আরও যদি অতিরিক্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাস করাই ওটার মধ্যে দেয়, তাহলে ওই চুন জল আবার পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে স্বচ্ছ চুন জলে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তো মেইনলি আমার এখানে কি জানতে চাইছে, যে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড আমি এখানে দিলাম, সেটা এখানে জানতে চাইছে। ফার্স্ট এখানে দেখো কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড আসে একটি অণুর মধ্যে। কার্বনের যে অ্যাটমিক মাস সেটা আমরা জানি 12, অক্সিজেনের অ্যাটমিক মাস আমরা জানি 16, আর যেহেতু দুটো অক্সিজেন আছে 2 গুণ করে দেব, 16 দুগুণই হচ্ছে এটা 32, আর এখানে 12, এই দুটোকে যোগ করি তো 44 গ্রাম। ঠিক আছে, তো এক অণু কার্বন ডাইঅক্সাইডের ওজন 44 গ্রাম। এবার এই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি, তখন কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট তৈরি হচ্ছে। এবার ক্যালসিয়াম এর অ্যাটমিক মাস আমরা কি জানি 40, কার্বনের জানলাম তোমার 12, অক্সিজেনের আমি জানলাম 16 গুণ 3, তো 3 × 48 আর 2 50 আর 10 60 আর 40, টোটাল হচ্ছে 100 গ্রাম। ঠিক আছে, তো এখান থেকে দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এটা তৈরি করতে আমার 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড দরকার হচ্ছে। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড দরকার হচ্ছে। তো 1 গ্রামের জন্য কত, 1 গ্রামের জন্য নিশ্চয়ই কম। আর প্রশ্নে দেখো বলেছে 40 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে কত কার্বন ডাই অক্সাইড দরকার হবে, তো গুণ 40। ঠিক আছে, একটা শূন্য কাটো, এবার 44কে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো হবে এটা 176, আর নিচে একটা 10 আছে, এর জন্য এখানে দশমিক হয়ে যাবে একটা সংখ্যার আগে, তো এটা আলটিমেটলি হচ্ছে 17.6 গ্রাম, 17.6 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দরকার। ঠিক আছে, তো এটাই অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। 20 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড এর প্রয়োজন হবে। ঠিক আছে, তো পটাশিয়াম ক্লোরাইড কত দরকার 20 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে, দেখো KClO3, এটা মেইনলি বলা হয় পটাশিয়াম ক্লোরাইড পারম্যাঙ্গানেট। ঠিক আছে, এটাকে যখন তাপ দেব তখন এটা পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, আর সঙ্গে উৎপন্ন করবে অক্সিজেন, অক্সিজেনের সংকেত O2। ঠিক আছে, এইবার দেখো এটা ইকুয়েশনটা ব্যালেন্স করা নেই, তো আমি ফার্স্ট ব্যালেন্স করার জন্য এটাকে বক্সে আটকে দিই, কারণ এই যে অণুগুলো আছে, কারণ যে পরমাণুগুলো আছে এই পরমাণুগুলো চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, এর জন্য এটাকে বক্সের মধ্যে আটকে দিলাম। এবার লেফট হ্যান্ড সাইডে দেখো একটা পটাশিয়াম আছে, এখানেও একটা পটাশিয়াম আছে, ক্লোরিন একটা আছে, ক্লোরিন একটা আছে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু অক্সিজেন এখানে 3টে আছে, আর অক্সিজেন এখানে 2টো আছে। তো এর জন্য আমি এখানে 3 গুণ করে দিই আর এখানে 2 গুণ করে দিই, তাহলে এখানে অক্সিজেন চলে আসলো 6টা, আর এখানেও অক্সিজেন 6টা চলে আসলো। এইবার এখানে দেখো ক্যালসিয়াম আর ক্লোরিনের যে অণুর সংখ্যা সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেল, এর জন্য এখানেও আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানেও 2টো ক্যালসিয়াম 2টো ক্লোরিন পেয়ে গেলাম। ঠিক আছে, তো এইবার এই সমীকরণটা সমতাবিধান হলো। এবার ক্যালসিয়ামের যে অ্যাটমিক মাস সেটা আমরা জানি 39.1, তো এটাকে
ক্যালকুলেশন ইজি করার জন্য আমি শুধুমাত্র 39 নেব। আর ক্লোরিনের যে অ্যাটমিক মাস সেটা হচ্ছে 35.5, 35.5। অক্সিজেনের আমরা জানি 16 আর 3টে আছে, তো গুণ 3। এবার এই 39, 35.5 এবং 3 16 48, এই তিনটেকে যোগ করব, তাহলে 122.5 পাবো। আর এখানে 2 আছে, তো এর সঙ্গে করে দিলাম 2 গুণ। তো 2 গুণ করে দিলে এখানে আমি পাবো 245 গ্রাম। ঠিক আছে। আর এখানে ক্যালসিয়ামের আমরা জানি 39 অ্যাটমিক মাস, আর ক্লোরিনের 35.5 জানি। ঠিক আছে, এই দুটোকে যোগ করি, যোগ করলে এখানে আমি পাবো 74.5। আর এখানে 2 আছে, এই 2 এর সঙ্গে গুণ করে দেব, তাহলে 74.5 এর সঙ্গে 2 গুণ করলে 149 পাবো। ঠিক আছে। আর এখানে অক্সিজেনের আমরা কি জানি 16 অ্যাটমিক মাস, 16 দুগুণী 32, 32 হচ্ছে। আর এখানে আরও 3 আছে, তো এর সঙ্গেও 3 গুণ করে দেব, তো এটা 16 দুগুণী 32, 32-এর সঙ্গে 3 গুণ করলে 96 গ্রাম পেলাম। ঠিক আছে, এগুলো কিন্তু সব গ্রাম হবে। ওকে, এবার দেখো এই 96 গ্রাম অক্সিজেন তৈরিতে আমার ক্যালসিয়াম ক্লোরাইড কত লাগছে? 245 গ্রাম, 245 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড দরকার হচ্ছে। 1 গ্রামের জন্য নিশ্চয়ই কম দরকার হবে, তো ভাগ। আর এখানে বলেছে 20 গ্রাম অক্সিজেন তৈরি করব, তো এটা 20 গ্রাম অক্সিজেন তৈরি করতে কত ক্যালসিয়াম ক্লোরাইড, কত পটাশিয়াম ক্লোরাইড দরকার, তো গুণ 20 করে দিলাম। আর এটাকে আমি গুণ ভাগ করি, 10 দুগুণী 20, আর এটা হবে 48। এইবার 2450-কে 48 দিয়ে ভাগ করলে অ্যাপ্রক্সিমেটলি আমি অ্যান্সার পাবো 51.04 গ্রাম। ঠিক আছে, তো 51.04 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে আমি 20 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে পারবো। তো এটাই হবে এখানে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে 2 গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে? ওই পরিমাণ অ্যামোনিয়া ক্লোরাইডের মধ্যে অ্যামোনিয়ার শতকরা পরিমাণ কত? তো এখানে দুটো কোশ্চেন জিজ্ঞাসা করেছে, চলো সলিউশন করি। ফার্স্ট তো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেতটা তোমাকে জানতে হবে। তো অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে আমি অ্যামোনিয়া পাবো, তাই তো? তাহলে বিক্রিয়া করাতে হবে কার সঙ্গে? আমি এটা যেহেতু ক্ষার, তো একটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করিয়ে দিই, CaO অর্থাৎ পোরাচনের সঙ্গে বিক্রিয়া করিয়ে দিলাম। বিক্রিয়া করিয়ে দিলে এখানে দেখো তৈরি হবে NH3, অর্থাৎ এটাই হচ্ছে অ্যামোনিয়া। আর কি উৎপন্ন হবে? সঙ্গে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, আর উৎপন্ন হবে জল, অর্থাৎ H2O। ঠিক আছে, এবার এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে 3টে হাইড্রোজেন, আর এখানে দুটো, মোট আছে 5টা হাইড্রোজেন, কিন্তু রাইট হ্যান্ড সাইডে এখানে 4টে হাইড্রোজেন আছে। তো এটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে করে দিলাম 2 গুণ, তাহলে এখানে 3 দুগুণী 6টা, আর এখানে দুটো, মোট 8টা হাইড্রোজেন হয়ে গেল। আর এই পাশে আমি যদি এখানে 2 গুণ করে দিই, তাহলে 4 দুগুণী 8টা হাইড্রোজেন হয়ে গেল। আর এখানে দেখো দুটো নাইট্রোজেন হয়ে গেল, এখানেও দুটো নাইট্রোজেন হয়ে গেল, ক্লোরিন এখানে দুটো হয়ে গেল, এখানে ক্লোরিন দুটো আছে, আর অক্সিজেন একটা আছে, ক্যালসিয়াম একটা আছে। তো এটা এবার কিন্তু একটি ব্যালেন্স সমীকরণ হয়ে গেল। ঠিক আছে, এবার নাইট্রোজেনের যে অ্যাটমিক মাস সেটা আমরা জানি 14, আর হাইড্রোজেনের অ্যাটমিক মাস আমরা কি জানি 1, গুণ 4টে আছে, তো 4 গুণ করে দিলাম, যোগ ক্লোরিনের আমরা একটু আগেই জানলাম অ্যাটমিক মাস 35.5। ঠিক আছে, এই তিনটেকে এবার যোগ করে দেব, যোগ করে আমি পাবো 53.5, 53.5 পেলাম। আর এখানে দেখো 2 আছে, তো এর সঙ্গে 2 গুণ করে দেব, 2 গুণ করলে এটা হয়ে যাবে 107 গ্রাম, 107 গ্রাম, অর্থাৎ 1 অণু অ্যামোনিয়াম, অর্থাৎ 2 অণু অ্যামোনিয়াম ক্লোরাইডের যে ওজন সেটা 107 গ্রাম। ওকে, এখানে যেহেতু অ্যামোনিয়া কথা বলেছে, তো আমি অ্যামোনিয়ারটা বের করবো, আর বাদবাকি কিছু বের করব না। তো নাইট্রোজেনের আমরা জানি 14, হাইড্রোজেনের আমরা জানি 1 গুণ 3, তো 14 আর 3 হচ্ছে 17, আর যেহেতু এখানে দুটো অণু আছে, তো গুণ 2, 17 দুগুণী 34 গ্রাম। ঠিক আছে, এখানে দেখো মেইনলি কি হচ্ছে, 107 গ্রাম অ্যামোনিয়া থেকে 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি হচ্ছে।
তো এটাকে আমরা উল্টোভাবে বলতে পারি যে 34 গ্রাম অ্যামোনিয়া পেতে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইডের দরকার 107 গ্রাম। তো 34 গ্রাম অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড দরকার 107 গ্রাম, আর 2 গ্রাম অ্যামোনিয়া পাবো। তাও 34 ডিভাইডেড বাই 107 ডিভাইডেড বাই 34, আর 2 গ্রাম অ্যামোনিয়া তৈরি করতে গুণ 2, তো এটাকে 17 দিয়ে তো এটা ভাগ করলে হবে 17 দিয়ে 107কে ভাগ করলে এটা অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার পাবো 6.29 গ্রাম। ঠিক আছে, তো 2 গ্রাম অ্যামোনিয়া পেতে আমার অ্যামোনিয়াম ক্লোরাইড দরকার 6.29 গ্রাম। এটা হবে একটা অ্যান্সার। পরে আবার দেখো বলেছে অ্যামোনিয়ার শতকরা পরিমাণ কত। এবার দেখো 6.29 গ্রামে আমি অ্যামোনিয়া কত পাচ্ছিলাম, 2 গ্রাম অ্যামোনিয়া পাচ্ছি, 2 গ্রাম অ্যামোনিয়া পাচ্ছি। ঠিক আছে, 6.29 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়া পাচ্ছি 2 গ্রাম। 1 গ্রামে কত হবে, নিশ্চয়ই কম হবে, তো 2 ডিভাইডেড বাই 6.29 এটা হচ্ছে। আর যেহেতু শতাংশে বলেছে তো 100 গ্রাম, এটা বের করি গুণ 100। ঠিক আছে, তো এর দশমিক তুলি, আরও দুটো শূন্য হয়ে যাবে, অর্থাৎ এটা 20,000 হয়ে যাবে। 20,000কে আমি 629 দিয়ে ভাগ করলে এটা অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার আসবে 31.79%। 31.79% অ্যামোনিয়া আছে। তো এখানে আমরা দুটো অ্যান্সারই পেয়ে গেলাম, একটা 6.29 আর একটি 31.79। ওকে, চলো পরের কোশ্চেন। 40 গ্রাম অ্যামোনিয়াম অক্সাইডকে উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে ওই পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে? মার্কিউরিক অক্সাইডের সংকেত আমরা কি জানি, HgO। ঠিক আছে, এই মার্কিউরিক অক্সাইড এটার পরিমাণ আছে 40 গ্রাম। এখান থেকে এটাকে উত্তপ্ত করলে আমরা কি পাবো, অক্সিজেন পাবো, অর্থাৎ অক্সিজেনের সংকেত O2। এর সঙ্গে আরেকটা কি জিনিস পাবো, হাইড্রোজেন, আরেকটা কি জিনিস পাবো, মার্কারি অর্থাৎ পারদ পাবো। এবার দেখো এই ইকুয়েশনটা কিন্তু ব্যালেন্স নেই, এখানে দুটো অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে। তো এটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি 2 গুণ করলাম, তাহলে এখানে দুটো পারদ হয়ে চলে আসলো আর দুটো অক্সিজেন চলে আসলো। আর এখানেও আমি 2 গুণ করে দিই, তাহলে দুটো পারদ চলে আসলো। ঠিক আছে, এইবার পারদের অ্যাটমিক মাস কত? অ্যাটমিক নাম্বার তো 80, কিন্তু অ্যাটমিক মাস 200। আর অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে 16। তো 200 আর 16 যোগ করলে 216, 200 এবং 16 যোগ করলে 216 হচ্ছে। আর যেহেতু 2 অণু, তো এর সঙ্গে 2 গুণ করে দিই, তাহলে 432 হয়ে যাবে, 432 গ্রাম এটা হয়ে যাচ্ছে। আর অক্সিজেন এখানে কটা আছে, অক্সিজেন দুটো আছে, আর অক্সিজেনের অ্যাটমিক মাস 16 গুণ 2, তো 16 দুগুণি 32 গ্রাম। তো মেইনলি অক্সিজেন এবং মার্কিউরিক অক্সাইডের সঙ্গে সম্পর্ক আমার, তো এই দুটোকে বের করব। তো এখানে দেখো 432 গ্রাম, 432 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে আমি অক্সিজেন পাচ্ছি কত, 32 গ্রাম। তো 1 গ্রাম থেকে আমি পাবো 432, আর এখানে বলেছে 40 গ্রাম মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে কত অক্সিজেন পাবো, তো গুণ 40, 4 দিয়ে কাটলে 4 10 40, 1 আর 0, 4 এটা 32, তো এটা হচ্ছে 320 আর ডিভাইডেড বাই 108, এটা ভাগ করলে 2.96 গ্রাম অক্সিজেন পাবো। এইবার বলেছে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে ওই পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে। আগে তো আমরা অক্সিজেন বের করলাম মার্কিউরিক অক্সাইড থেকে, এবার বলছে পটাশিয়াম ক্লোরাইড কত দরকার এই 2.96 গ্রাম অক্সিজেন পেতে। এবার দেখো এখানে আরেকটা ইকুয়েশন হবে, সেই ইকুয়েশনটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড KClO3, তাপ দেব তখন এটা কি তৈরি হচ্ছে, পটাশিয়াম ক্লোরাইড, আর তার সঙ্গে অক্সিজেন তৈরি হবে O2। এইবার এখানেও দেখো এই ইকুয়েশনটা ব্যালেন্স করা নেই। আচ্ছা, এটা ব্যালেন্স করার পর এখানে ইকুয়াল টু হবে, এটা ব্যালেন্স করা নেই। তো এখানে 3টে অক্সিজেন আছে, এখানে 2টো অক্সিজেন আছে, তো আমি এর সঙ্গে
যদি আগে 3 গুণ করে দিই তাহলে এটা 3 দুগুণে 6টা অক্সিজেন হয়ে যাচ্ছে। আর এখানেও যদি আমি 2 গুণ করে দিই তাহলে এটাও 6টা অক্সিজেন হচ্ছে। কিন্তু এখানে দুটো পটাশিয়াম দুটো ক্লোরিন হয়ে যাচ্ছে, এখানেও আমি 2 গুণ করে দিলে দুটো পটাশিয়াম দুটো ক্লোরিন হয়ে গেল। তাহলে এইবার এই ইকুয়েশনটা ব্যালেন্সড হয়ে গেল। আর ইকুয়েশন ব্যালেন্সড হয়ে গেলে কিন্তু এই অ্যারো চিহ্নটা উঠিয়ে এখানে ইকুয়াল চিহ্ন বসাতে হয়, ঠিক আছে। আর এই পটাশিয়াম ক্লোরাইড এর যে এই পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন এই তিনটের যোগফল হবে 122.5। পটাশিয়ামের আমি কত বলেছিলাম 39, ক্লোরিনের বলেছিলাম 35.5 আর অক্সিজেনের 16 বলেছিলাম, ঠিক আছে। তো এখানে টোটাল এই তিনটেকে যোগ করলে 122.5 হবে। যেহেতু দুটো অণু আছে তাই 2 গুণ করে দেব, তাহলে এখানে ইকুয়ালস টু হয়ে যাবে 245 গ্রাম, ঠিক আছে। 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড পার ম্যাঙ্গানেট পাওয়া যাবে। পার ম্যাঙ্গানেট থেকে এই অক্সিজেনটা তৈরি হবে, ঠিক আছে। এবার যেহেতু অক্সিজেন রিলেটেড বলেছে তো আমি অক্সিজেনের বের করব। 16 গুণ 2, 16 দুগুণি 32 গুণ 3, তো এখানে হচ্ছে 96 গ্রাম, 96 গ্রাম। এবার দেখো এখানে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যাচ্ছে, 96 গ্রাম অক্সিজেন পাওয়া যাচ্ছে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে? 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে এই অক্সিজেনটা পাওয়া যাচ্ছিল। 1 গ্রামের জন্য নিশ্চয়ই কম। আর এখানে এইবার অক্সিজেন কত পেতে হবে? 2.96 গ্রাম। তো 2.96 গ্রামে অক্সিজেন পেতে কত পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড দরকার? তো এটা আমি গুণ করে দেবো 2.96। তো এর দশমিক তোলো দুটো শূন্য, আর এটাকে পুরো ক্যালকুলেশন করি তাহলে এটা দেখো অ্যান্সার অ্যাপ্রক্সিমেটলি আসবে 7.55 গ্রাম, ঠিক আছে। 7.55 গ্রাম এটা হবে আরেকটি অ্যান্সার। তো এখানে আমি দুটো অ্যান্সারই পেয়ে গেলাম, যে প্রথমে 40 গ্রাম মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করে আমি 2.96 গ্রাম অক্সিজেন পাচ্ছিলাম। এই 269 গ্রাম অক্সিজেন পেতে আমার কত পরিমাণ পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে? তাহলে আমি সেটা এই 269 গ্রাম তোমার অক্সিজেন পাবো। 7.55 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে 2.96 গ্রাম পাবো, ঠিক আছে। দেখো এর মার্কিউরিক ক্লোরাইড কত বেশি লাগছিল, 40 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে আমি 2.96 গ্রাম অক্সিজেন পাচ্ছিলাম। আবার এখানে 7.55 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে যখন উত্তপ্ত করছি আবারও সেই 2.96 গ্রাম অক্সিজেন পাচ্ছি, ঠিক আছে। পরের কোশ্চেন, 4.8 গ্রাম একটি ম্যাগনেসিয়াম ফিতাকে অক্সিজেনের মধ্যে দহন করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে? আমরা জানি যে ম্যাগনেসিয়ামের ফিতা এর মধ্যে ম্যাগনেসিয়াম থাকে যার সংকেত Mg। এটাকে বাতাসের উপস্থিতিতে যখন দহন করব, বাতাসের মধ্যে অক্সিজেন থাকে তো অক্সিজেনের উপস্থিতিতে দহন হবে, দহনের পরে এটা কি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড MgO তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এটা ইকুয়েশন করা নেই, তো ইকুয়েশনটা করি। এখানে 2 গুণ করি তাহলে এখানে অক্সিজেন দুটো, এখানেও অক্সিজেন দুটো হলো, কিন্তু এখানে ম্যাগনেসিয়াম দুটো হয়ে গেল, কিন্তু এখানে ম্যাগনেসিয়াম একটা ছিল, 2 গুণ করে 2 করে দিলাম। এবার ইকুয়েশনটা ইকুয়াল হয়ে গেল। ম্যাগনেসিয়ামের সংকেত আমরা কি জানি? Mg। এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 12 আর অ্যাটমিক মাস হচ্ছে 24। তো 24 যেহেতু দুটো ম্যাগনেসিয়াম আছে তো গুণ 2 করে দিলাম, তো এটা হয়ে যাবে 48 গ্রাম। 48 গ্রাম ম্যাগনেসিয়ামকে আমি অক্সিজেনের উপস্থিতিতে দহন করব। তো এখানে অক্সিজেন আছে দুটো, তো 16 গুণ 2, 16 দুগুণি 32, তো 32 গ্রাম যে অক্সিজেন ছিল এটার সঙ্গে দহন হবে। দহন হয়ে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে। ম্যাগনেসিয়ামের অ্যাটমিক মাস 24 আর অক্সিজেনের 16। তো এখানে এই দুটোকে যোগ করে 2 দিয়ে গুণ করে দেব, তাহলে এটা হচ্ছে তোমার 40 গুণ 2, তো 80 গ্রাম। তো 80 গ্রাম এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে, ঠিক আছে। তো কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাচ্ছে? 80 গ্রাম। কত গ্রাম থেকে? 48 গ্রাম থেকে। তো 4.48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত অক্সিজেন পাবো? তো দেখো
48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 80 গ্রাম MgO পাচ্ছি। 1 গ্রামের জন্য ডিভাইডেড বাই 48 আর 4.8 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে আমি ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো, এটা হয়ে যাবে গুণ। তো এর দশমিক তুলি, 10 হয়ে যাবে, এই 48 কাট, এই 0 কাট, তো পড়ে আছে 8 গ্রাম। তো এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো 8 গ্রাম, ঠিক আছে। 4.48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে আমি 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।